হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দি কেরিয়ার গুরু একাডেমি। আমরা আগের দিন দেখেছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে আমাদের ইন্ডিয়াতে এলো এবং আসার পর সেখানে কিভাবে এস্টাবলিশমেন্ট করেছে। আজকে আমরা জানবো কিভাবে দুটো বড় বড় প্রেসিডেন্সি যেটা গঠন করা হয়, একটা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি এবং একটা হচ্ছে মাদ্রাস প্রেসিডেন্সি। এই দুটো প্রেসিডেন্সি কিভাবে ইন্ডিয়াতে এস্টাবলিশমেন্ট হয় সেটা, ঠিক আছে। তারপর আমরা কলকাতা প্রেসিডেন্সি নিয়েও জানবো যদি সম্ভব হয় তাহলে, ঠিক আছে। দেখো, আমি উপরে একটা টাইমলাইন এঁকে রেখেছি, সেই টাইমলাইনটা আমরা আগের দিনেও করেছি, আজকে আমরা দেখে নেবো। দেখো, 1600 সালে 15 ইয়ার্স চার্টার ওদের পাস হয়। তারপর ওরা 1607 সালে প্রথম সুরাটে এসে পৌঁছায়। 1609 সালে ওদের মনোপলি এক্সটেন্ডেড হয়, যে ওরা কিন্তু ব্যবসা করতে পারবে ইন্ডিয়াতে যতদিন খুশি। তারপর ব্যাটেল অফ সোয়ালি 1612-তে হয়। 1613 সালে ওরা প্রথম ফার্স্ট ফ্যাক্টরি লাগায় সুরাটে, ঠিক আছে। এই ঘটনাগুলো আমরা আগে কভার করেছি। তারপর থমাস রো ইন্ডিয়াতে আসে এবং 1615 থেকে 1633 সালের মধ্যে ওরা কিন্তু বালাসোর, মাসুলিপত্তনম, আহমেদাবাদ, আগ্রা এবং ভোজ এই কটা স্থানে ওদের কি করে তোমার সেটেলমেন্ট বানিয়ে ফেলে, ঠিক আছে। তাহলে যে ফ্যাক্টরিগুলো বানায় সেগুলো দেখো আমি ম্যাপের মধ্যে এঁকে রেখেছি। এটা আগ্রা লোকেশন, বালাসোর, মাসুলিপত্তনম এবং হচ্ছে আহমেদাবাদ, ভোজ এবং সুরাট। এইবার তোমার হচ্ছে 1639 সাল, দেখো এখানে লেখা আছে। সেইখানে কি হয় তোমার, সেই সময় ওরা ওরা এই যে করমন্ডল কোস্ট আছে সেখানে তোমার মাদ্রাস যে প্রেসিডেন্সি, সেই মাদ্রাস প্রেসিডেন্সিতে, মানে তখন মাদ্রাস প্রেসিডেন্সি এস্টাবলিশমেন্ট হয়নি, কিন্তু মাদ্রাসে ওরা কি করে একটা প্রথম ফ্যাক্টরি ওরা লাগায়। তো ফার্স্ট ফ্যাক্টরি ওখানে, সেকেন্ড ফ্যাক্টরি লাগায় ওরা, না মাদ্রাসে ফ্যাক্টরি এস্টাবলিশ করে, ওরা ফ্যাক্টরি বসায়। হলো। তাহলে এই মাদ্রাসটা কিভাবে ওদের হাতে এলো বা মাদ্রাস প্রেসিডেন্সি কিভাবে সেটা হলো সেটা আছে আমরা দেখবো। দেখো, প্রথমত এখানে যে এই যে মাদ্রাস, এই যে জায়গাটা, এটা তোমার আসছে করমন্ডল কোস্টের মধ্যে আসছে। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা, এখানে তোমার কি ছিল, যে বিজয়নগর এম্পায়ার ছিল, সেই বিজয়নগর এম্পায়ারের রাজা চান্দেরি রাজত্ব করতো এবং সেটি আরাবিদ ডাইনেস্টির মধ্যে আসতো। এই রাজা চান্দেরি কি করেছিল, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লিজ দিয়েছিল, মানে রেন্টে ওই তোমার মাদ্রাস জায়গাটাকে দিয়েছিল। এবং ঠিক হয়েছিল যে যা ব্যবসা করে ওখানে উৎপাদন হবে, প্রোডাকশন হবে, তার হাফ রেভিনিউ কি করতে হবে, রাজা চান্দেরিকে দিতে হবে। এবং এর বদলে ওরা কি করতে পারবে, ব্রিটিশরা সেখানে তোমার একটা ফোর্টিফাইড করতে পারবে, মানে দুর্গ বসাতে পারবে, বানাতে পারবে, সেখানে ব্যবসা করতে পারবে এবং এখানে তো ওরা যে মুদ্রা বা কয়েন মিন্ট সেটাও কিন্তু বসাতে পারবে। তো সেই অনুসারে ওরা কিন্তু ফোর্ট সেন্ট জর্জ এস্টাবলিশ করে তোমার 1641 সালে, এবং সেটা হেডকোয়ার্টার বানায় এখানে সেন্ট জর্জ বানিয়ে। এবং তারপরে সেটাকে 1652 সালে ওরা কিন্তু মাদ্রাস প্রেসিডেন্সিও বানিয়ে ফেলে। তো এইভাবে ওরা মাদ্রাস প্রেসিডেন্সি এস্টাবলিশমেন্ট হয়। এবার আমরা দেখবো যে নেক্সট যে প্রেসিডেন্সি, সেটা হচ্ছে বোম্বে প্রেসিডেন্সি। কি হবে সেটা তাদের মধ্যে আছে। দেখো, বোম্বে প্রেসিডেন্সি হচ্ছে এইদিকে, এটা হচ্ছে তোমার যে পশ্চিম উপকূল, সেই পশ্চিম উপকূলের মধ্যে একটা কিন্তু হেডকোয়ার্টার বলতে পারে এটা। হ্যাঁ, তো বোম্বে প্রেসিডেন্সি 1687 সালে ওরা এস্টাবলিশ করে। কিভাবে হয় দেখো, প্রথমত হচ্ছে যে পর্তুগালের কাছে কিন্তু এই বোম্বেটা পর্তুগালের আন্ডারে ছিল, এবং সেই সময় ইংল্যান্ডের রাজা কিং চার্লস টু, তার সাথে পর্তুগিজের রাজকন্যা ক্যাথরিনের বিয়ে হয়, যার কারণে ডাউরি স্বরূপ, মানে তোমার পণ হিসাবে তোমার পুরো এই বোম্বেটাকে দিয়ে দেওয়া হয় কাকে, ইংল্যান্ডকে দিয়ে দেওয়া হয়। ইংল্যান্ডকে যখন দিয়ে দেওয়া হয়, ইংল্যান্ডের সরকার কি করে, ইংল্যান্ড গভর্নমেন্ট সেই বোম্বেটাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু লিজে দেয় 1668 সালে, লিজ মানে রেন্টে ওকে দেয়। এবং ঠিক হয় যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার যে ওটা থেকে যে উৎপাদন হবে তার রেন্ট হিসাবে 10 পাউন্ড পার অ্যানাম তাকে দেবে, ওই কিং চার্লসকে দেবে তোমার হিসাবে, একটা রেন্ট হিসাবে দেবে। তো এইভাবে তোমার কি হয়, 1687 সালে এখানে বোম্বে প্রেসিডেন্সির এস্টাবলিশমেন্ট কিন্তু হয়ে যায়, ঠিক আছে। এরপর আমরা জানবো যে কলকাতা প্রেসিডেন্সির এস্টাবলিশমেন্ট কিভাবে হলো, ঠিক আছে। দেখো, এতটুকু পর্যন্ত আমরা জানলাম কিভাবে তোমার মাদ্রাস প্রেসিডেন্সি এবং বোম্বে প্রেসিডেন্সি এস্টাবলিশ হলো 1652 সাল এবং 1647 সালের মধ্যে। এবার আমরা জানবো যে সেই যে পিরিয়ডটা 1628 সাল থেকে 1658 সাল, সেখানে তোমার আমাদের ভারতে রাজত্ব করছে শাহজাহানের পিরিয়ডে, এবং সেই পিরিয়ডে বেঙ্গল প্রভিন্সের যে সুবেদার ছিল তার নাম হচ্ছে শাহ সুজা। এবং শাহ সুজা যখন বেঙ্গল প্রভিন্সের সুবেদার ছিল, সেই সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে, ওদের কাছ থেকে, শাহ সুজার কাছ থেকে একটা পারমিশন গ্র্যান্ট করে যে আমরা হুগলিতে তোমার কি করবে, একটা কোম্পানির সেটেলমেন্ট মানে ফ্যাক্টরি বানাবো। তার জন্য কি করা হবে, তোমাকে প্রত্যেক বছর 3000 টাকা করে কি করা হবে, আমাদের ট্যাক্স দেওয়া হবে, ঠিক আছে। তো এর বেসিসে ওরা হুগলিতে প্রথম ফার্স্ট ফ্যাক্টরি তোমার এস্টাবলিশ করে
এতে তারপরে রাজমহল এবং পাটনাতেও কিন্তু এস্টাবলিশ করে। তাহলে এই ঘটনাটা যে বেঙ্গল প্রেসিডেন্সির মধ্যে ক্যালকাটা প্রেসিডেন্সি যে তোমার এস্টাবলিশ হয়, সেটার ঘটনাটা আমরা একটা পুরো পিরিয়ডের ভিত্তিতে ভাগ করেছি এবং সেটাকে আমরা আস্তে আস্তে ডিসকাস করবো। ঠিক আছে, দেখো 1651 সাল থেকে 1681 সাল, এই যে 30 বছরের সময়, এখানে উইলিয়াম হেজেস কিন্তু তোমার এখানে কোম্পানি অফিসিয়ালস একজন ছিল। সে কি করছিল তোমার মনে করেছিল যে এখান থেকে বেঙ্গল থেকে ওরা বিভিন্ন ধরনের সম্পদকে মানে নিজেদের নৌকায় ভরবে এবং ইংল্যান্ডে নিয়ে পৌঁছে যাবে। ঠিক আছে, কিন্তু সেই ক্ষেত্রে সমস্যা কি দেখা দিল, সেই সময় যে বিভিন্ন জায়গায় জায়গায় মুঘলদের চেক পোস্ট লাগানো থাকতো এবং হুগলি থেকে যখনই চেক পোস্ট ক্রস করে ইংল্যান্ডের দিকে নৌকা যেত বা জাহাজ যেত, সেই সময় কি করতো, ওদেরকে কাস্টম ট্যাক্স বা ট্যাক্স ওদেরকে নেওয়া হতো, যেটার কারণে ওদের সাথে কি হয়, আমাদের মুঘল বা ব্রিটিশদের সঙ্গে ওখানকার যে লোকাল যারা রুলার থাকতো তাদের সঙ্গে কিন্তু, বা যারা তোমার মুঘলদের তরফ থেকে ট্যাক্স কালেকশন করতো অফিসারদের সঙ্গে, তাদের ঝামেলা লেগে থাকতো। সেই ঝামেলা থেকে বাঁচার জন্য ওরা কি ভাবতে লাগলো ব্রিটিশরা, যে এবার কি করতে হবে, যে হুগলি যে এটা আছে সেটাতে অনেক সময় ওরা আক্রমণ করে দিচ্ছে, তাহলে ওটাকে ফর্টিফাইড করতে হবে, মানে ওই যে দুর্গটাকে ঠিকঠাক ভাবে বানাতে হবে। সেই জন্য ওরা কি করে 1681 সাল থেকে 1690 সালের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গলের যে মুঘল গভর্নর শায়েস্তা খান, তার সঙ্গে তোমার কি করে একটা চুক্তি করার চেষ্টা করে। 1682 সালে ওর কাছে যায় শায়েস্তা খানের কাছে এবং পারমিশন নেওয়ার চেষ্টা করে যে আমরা হুগলিকে ফর্টিফাইড করবো, কিন্তু শায়েস্তা খান তার বেসিসে কি করে, সেটাকে মানা করে দেয় যে না, কোনো ধরনের ফর্টিফিকেশন কিন্তু বানানো যাবে না। এরপর কি করে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে শায়েস্তা খানের একটা ঝগড়া তৈরি হয় এবং ঝগড়া করার বেসিসে কি হয়, 1682 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শায়েস্তা খানকে আক্রমণ করে। এর পরবর্তীকালে 1686 সাল পর্যন্ত কি করে, পরপর শায়েস্তা খান কি করে, তোমার ওদের হুগলিতে যে তোমার এটা ছিল ব্রিটিশদের, সেটাকে আক্রমণ করে দেয় এবং আক্রমণ করার পরে ওখান থেকে হুগলি থেকে সমস্ত ব্রিটিশদেরকে তাড়িয়ে দেয়। তো এবার ওদের কাছ থেকে, মানে ব্রিটিশদের কাছ থেকে তোমার কি হয়, যে হুগলি যে টাউনটা ছিল সেটা কিন্তু ওদের হাতছাড়া হয়ে যায়। এর ফলে কি হয়, ওদের মানে সমস্যা তৈরি হয়। এরপর 1690 সাল থেকে 1700 সাল, এই সময় কি হয়, কোম্পানি অফিসিয়াল হিসেবে আসে কে, জব চার্নক তখন কি দখল করে, শায়েস্তা খানকে কি করে, আবার একটা তোমার শায়েস্তা খান ট্রিটি স্বাক্ষর করে, সাইন করে যে আমরা তো বেঙ্গল প্রভিন্সে কিছু করছি না, কিন্তু সুতানুটিতে আমাদেরকে অ্যাটলিস্ট একটা মানে ইয়ে করার পারমিশন দিন, ব্যবসা করার। তো সেই সূত্রে 1691 সালে শায়েস্তা খান জব চার্নককে সুতানুটিতে ব্যবসা করার জন্য পারমিশন দেয় এবং এই পর্যন্ত কি হলো, তাহলে সুতানুটিতে ওরা কিন্তু ব্যবসা করার পারমিশন পেয়ে গেল। এরপর 1698 সালে জব চার্নক কি করলো, ওখানকার যে লোকাল রুলার ছিল সুবর্ণ চৌধুরী, তার কাছ থেকে সুতানুটি, গোবিন্দপুর এবং কালিকা নামে 3টে জায়গাকে কি করলো, 1200 টাকার বিনিময়ে কিনে নিল এবং কিনে নেওয়ার পরে সেখানে এস্টাবলিশ করলো ক্যালকাটা, যে 3টে জায়গায় মিলিত যে জায়গায় তার নাম হচ্ছে ক্যালকাটা, সেটা এস্টাবলিশ হলো এবং সেখানে ফোর্ট উইলিয়াম নামে একটা দুর্গ স্থাপন করা হলো, যার স্টার্টিং পিরিয়ড হচ্ছে 1700, যেটাকে ওই কলকাতা প্রেসিডেন্সির হেডকোয়ার্টার বানানো হলো এবং তারপরে সেখানে যে অফিসার্স বা যে ওখানকার অফিসার নিযুক্ত হলো প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে চার্লস আইরে। ঠিক আছে, তাহলে এইটুকু বোধহয় আমরা জানলাম কি, যে 3টে প্রেসিডেন্টই আমাদের প্রেসিডেন্সি কিভাবে এস্টাবলিশ হলো। প্রথমে 1652-তে মাদ্রাস প্রেসিডেন্সি, 87-তে বোম্বে প্রেসিডেন্সি এবং 98-এ ক্যালকাটা প্রেসিডেন্সি। তাহলে এই যে ভিডিওটা, এটা তোমাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং যত সম্ভব লাইক করবে। ঠিক আছে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।